আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ সেশনটাতে। আজকের যে বিসিএস ব্যাচগুলো নিয়ে সরকারি একটা আপডেট আমরা পেয়ে গেছি। বিশেষ করে নতুন যারা প্রার্থী আছেন তাদের প্রস্তুতিটা কিভাবে আগাতে হবে। 47th বিসিএস ব্যাচ নিয়ে একটা কথা আছে, বলা হয়েছে এটা মূলত 2 বছর যেন না হয়, ওভাবেই আয়োজন করতে যাচ্ছে সরকার। তবে তারা এগিয়ে যাবে। প্রিলি এবং রিটেন মিলিয়ে প্রিপারেশন নেওয়ার কথা আমরা সকলেই বলি। এই সেশনটাতে আমি কথা বলবো কোন বিষয়ে, কোন কোন বিষয়গুলোতে প্রিলির সাথে রিটেনকে কিভাবে মিলিয়ে আমাদের প্রিপারেশনটা হবে। এখন একজন একেবারে নতুন প্রার্থী যদি শুধুমাত্র রিটেনের দিকে ফোকাস করে তার প্রিলি মিস যেতে পারে। আবার শুধুমাত্র প্রিলি কেন্দ্রিক পড়াশোনা যদি করি, প্রিলি পাস করলেও রিটেনের জন্য যেহেতু সময় অনেক কম পাবো, আসল প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব। পাশাপাশি একজন বিসিএস প্রার্থীকে ভাইবা পরীক্ষায় কোন কোন যোগ্যতাগুলো ডেভেলপ করতে হয় এর জন্যও কিন্তু কিছু কিছু প্রিপারেশন শুরু থেকেই নিয়ে আগাতে হবে। এর জন্য একটা সুপরিকল্পিত প্রিপারেশনের কোনো বিকল্প নেই, যেহেতু অনেক বেশি কম্পিটিটিভ একটা পরীক্ষা এবং আমাদের 24-এর বিপ্লবোত্তর সময়ে যারা বিশেষ করে যারা চাকরি প্রার্থী ছিল, এই চাকরি প্রার্থীদের এই আন্দোলনের ফসল হচ্ছে 24-এর বিপ্লব পরবর্তী নিয়োগ বিষয় নিয়ে এতদিন পর্যন্ত আমরা যারা চাকরি প্রার্থী আছি আমরা উদ্বিগ্ন ছিলাম, জাস্ট কি হতে যাচ্ছে, কখন কি হবে। এখন সরকার সিরিয়াসলি কাজ করে খুব দ্রুত পিএসসি পুনর্গঠন এবং আজকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্লিয়ার একটা দিক নির্দেশনা, একটা রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আমাদের 1 জানুয়ারি আমাদের 43rd ব্যাচের 43তম ব্যাচ এই ব্যাচ জয়েন করে ফেলবে এবং এরপরে যে ব্যাচগুলো আছে 44তম এদের ভাইভা শুরু হবে আবার, তারপরে হচ্ছে 45তম এদের রিটেন রেজাল্ট এবং এদেরও কিন্তু ভাইভা তেমন কিছু বাকি নেই, কারণ এটা রিটেন হয়ে গেছে। এরপরে আমাদের আরেকটা ব্যাচ আছে, ওটা হচ্ছে 46 এর রিটেন হবে। এখন দেখা যাচ্ছে এই ব্যাচকে আমরা আর কাউন্টে আনবো না, কারণ এটা হচ্ছে 2-1 দিনের মধ্যে এটা জয়েন করে ফেলবে বা আমাদের 1 তারিখের দিকে এসে এই ব্যাচের জয়েনের একটা বিষয় চলে আসছে। এখন আমাদের সামনে যে ব্যাচগুলো আছে ব্যাচগুলোর মধ্যে আমাদের এই 3টা ব্যাচ, এখন দেখা যাবে 2025 সালের মধ্যে 2025 সাল এই সময়টাতে এই 3টা ব্যাচ আশা করি জয়েন করে ফেলবে, কারণ ওভাবেই সরকার আগাচ্ছে। আজকের সরকারি একেবারে সর্বোচ্চ লেভেল থেকে সুস্পষ্ট একটা বার্তা আমাদের কাছে চলে আসছে। তো আশা করব এই 3টা ব্যাচের ভাইভা এগুলো সারা বছর ভাইভা চলতে থাকবে। আমরা যারা 47th ব্যাচ 47 এরা ধরুন 2026 সালের শুরুর দিকে গিয়ে আমরা ভাইভা পরীক্ষা দিব। তার মানে 25 সালের সময়টাতে আপনাকে প্রিলি দিতে হবে, রিটেন দিতে হবে এবং ভাইভার জন্য প্রস্তুত হতে হবে। এমনও হতে পারে যে 26 সালের শেষ দিকে অর্থাৎ আগামী বছর এই সময় এসে 47th বিসিএস এর প্রার্থীরা ভাইভা পরীক্ষা দিচ্ছে ওভাবেই। এবং ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, অর্থাৎ জনপ্রশাসন থেকে পিএসসির কাছে যত জনবল দরকার জনবল দিবে, কিন্তু এই বিষয়গুলো যেন ত্বরান্বিত করে সিরিয়াসলি জিনিসগুলো শেষ করা হয়। তাহলে পরে আমরা একটা গাইডলাইন পেয়ে গেছি, আমরা একটা রুট ম্যাপ পেয়ে গেছি জাস্ট কি হতে যাচ্ছে। এবং মূল কথা হচ্ছে 47th, তো 47th ব্যাচের যারা প্রার্থী এখানে প্রথমেই আমি বলে দিয়েছি 47th ব্যাচের যারা প্রার্থী এদেরকে প্রিলি, রিটেন এবং ভাইভা, বিশেষ করে প্রিলি এবং রিটেন কম্বাইন্ড করে তাকে একটা গুছানো প্রিপারেশন নিতে হবে। এখন আবারও বলে দিচ্ছি কথা শুরু করবার শুরুতেই, যদি আপনি প্রিলিতে ফুললি প্রিলি ফোকাস করেন রিটেনে গিয়ে আসল প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। আবার যদি ফুল রিটেন ফোকাস করেন তাহলে প্রিলি ফেল করার সম্ভাবনা আছে। তাহলে এমনভাবে কৌশলে আগাতে হবে যেন আপনার প্রিলির সাথে রিটেনকে কম্বাইন্ড করে আমরা গোছানো একটা প্রিপারেশন নিয়ে আগাতে পারি, একই সাথে আমাদের আমরা ক্যাডার হওয়ার জন্য নিজের প্রস্তুতিটা যেন হয়। এর জন্য বিষয়ভিত্তিক কথা বলবো। প্রথমে আসুন আমাদের যে বিষয়গুলো আছে আমরা সকলেই জানি, একেবারে যারা নতুন আমার কথাগুলো শুনছেন অবশ্যই আপনারা জানেন এখানে যে বিষয়গুলো আছে বাংলা, ইংরেজি,
আমি একটু নতুনদের জন্য বিষয়টা লিখছি। তারপরে আমাদের গণিত, বিজ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক। বিজ্ঞানের সাথে আমাদের আইসিটি থাকে, গণিতের সাথে আমাদের মেন্টাল এবিলিটি থাকে, বাংলাদেশের সাথে আমরা জিওগ্রাফিকে অ্যাড করতে পারি, আন্তর্জাতিকের সাথে আমাদের নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনকে অ্যাড করতে পারি। তাহলে আমাদের বিষয় হচ্ছে এই। এখন একজন প্রার্থী কোন সাবজেক্টে কোন কোন জায়গাগুলোতে ফোকাস করে প্রিলিটা কোয়ালিফাই করতে পারে, আবার রিটেনের জন্য এখন থেকে সে কিভাবে তার সময়গুলোকে কাজে লাগাবে। এর জন্য একেবারে বিষয়ভিত্তিক কথা না বললে নয়, আমি সামগ্রিক কথা না বলে টু দ্য পয়েন্ট সাবজেক্ট বেসড কথা বলবো। তাহলে এখানে দেখা যাচ্ছে, একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে প্রিলিমিনারিতে এখানে 35 নাম্বার, রিটেন পরীক্ষায় 200 নাম্বার। প্রিলিমিনারিতে 35, রিটেন পরীক্ষায় 200। এখানে প্রিলিতে 30 মার্কস, দুইটি সাবজেক্ট ম্যাথ, মেন্টাল এবিলিটি মিলিয়ে, আর রিটেন পরীক্ষায় এখানে 100 নাম্বার। আর এখানে প্রিলিমিনারিতে 30 মার্কস আইসিটি এবং বিজ্ঞান, আর রিটেন পরীক্ষায় 100 নাম্বার। বাংলাদেশ বিষয়াবলী এখানে এসে 200 নাম্বার, আন্তর্জাতিক বিষয়াবলী এখানে এসে 100 নাম্বার। এই হচ্ছে প্রিলি এবং রিটেনের সিনারিও। এখন একজন প্রার্থীকে প্রিপারেশনটা নেওয়ার সময় এই যে প্রিলির সাথে রিটেনকে কিভাবে মিলিয়ে পড়বেন এই নিয়ে সাজেস্টিভ কথাবার্তা। আমি প্রথমে ইংরেজি দিয়ে শুরু করি, কারণ ইংরেজিতেই স্টুডেন্টদের সবচেয়ে বেশি সমস্যা, এবং বাংলা এবং অর্থাৎ এখানে সবকটি সাবজেক্ট নিয়ে আমি অল্প অল্প কথা বলবো। আশা করব যারা শুনবেন এবং যদি কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। তো প্রথমে আসি ইংরেজি। তাহলে আমরা মানবন্টনটা দেখলাম। এই মানবন্টনের মধ্যে আমাদের যে বিষয়গুলো, এখানে অনেকে কারো কোনো কনফিউশন থাকতে পারে। আমি জিওগ্রাফিকে বাংলাদেশের সাথে এই জন্য এনেছি, রিটেন পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় জিওগ্রাফি হিসেবে যে বিষয়গুলো পড়বেন ওই বিষয়গুলো রিটেন পরীক্ষায় গিয়ে বাংলাদেশ বিষয়াবলীর সাথে অন্তর্ভুক্ত। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বলতে যে একটা বিষয় এখানে প্রিলিমিনারি পরীক্ষায় আছে, ওই বিষয়টাও কিন্তু বাংলাদেশ বিষয়াবলীর সাথে কিছুটা যায়, কারণ সুশাসন বা শাসন প্রতিষ্ঠা, শাসন ব্যবস্থার বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক সাথে যায় না। আমি জাস্ট ব্যালেন্স করার জন্য এখানে লিখলাম এভাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই 35 নাম্বারের জন্য পড়বো নাকি 35 প্লাস 200 নাম্বার মিলিয়ে পড়বো, মিলিয়ে পড়ার স্ট্র্যাটেজিটা কি, এই নিয়েই কথা। অবশ্যই এখানে একটা না 15-16 বছরের এক টাইপের প্রশ্ন পদ্ধতির বাইরে এসে নতুন একটা অবয়ব, নতুন একটা এনভায়রনমেন্ট, নতুন একটা সরকার কাঠামো আসছে। এই পরিস্থিতিতে নিশ্চিতভাবে কিছু জায়গায় পরিবর্তন আসবে, প্রশ্নের মেজাজে, প্রশ্নের ধরনে, ইভেন অনেক ক্ষেত্রে কাঠামোতে পরিবর্তন চলে আসবে। কোন জায়গাগুলোতে আপনার সচেতন থাকলে এই পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন সেই নিয়ে কথা। তাহলে প্রথমে আসুন ইংলিশ। তাহলে ইংরেজির জন্য একজন প্রার্থী প্রিলিমিনারিতে 35 মার্কস। আমি একেবারে খুব কম কথা বলবো, এবং যা কথা বলবো যারা ভিডিওটা পরবর্তীতে লাইভের পরেও থাকবে, পরে দেখে নেবেন, অথবা এখন যারা সিরিয়াস প্রার্থী যদি কেউ আমার কথা শুনে থাকেন, আপনি এখন ব্যাপারগুলোর মধ্যে সিরিয়াসলি ইনভলভ হন, ব্যাপারগুলোর সাথে আপনি সিরিয়াস হন। দেখেন এখানে বিষয়টা হচ্ছে, ধরেন প্রিলি, আর এদিকে আমি লিখলাম কি রিটেন। প্রিলিমিনারিতে এখানে আমাদের দুইটা পার্ট, এখানে একটা পার্ট হচ্ছে গ্রামার, আমি গ্রামার না লিখে বিষয়টাকে আমি লিখলাম ল্যাঙ্গুয়েজ বা ভাষা, আর একটা হচ্ছে লিটারেচার। এই ল্যাঙ্গুয়েজের মধ্যে দুইটি পার্ট, একটা হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে ভোকাবুলারি, আর লিটারেচারে। আর রিটেন পার্টের মধ্যে এখানে এই জিনিসটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা ক্যাটাগরি হচ্ছে এখানে একটা প্যাসেজ আসবে, এই প্যাসেজের আন্ডারে এখানে একটা গ্রামার পার্ট আছে, গ্রামার, আর বাকি যা আছে সবকিছুই কিন্তু রাইটিং। রাইটিং এর মধ্যে এখানে আপনাকে সামারি লিখতে হয়, এখানে লেটার লিখতে হয়, এখানে এসে লিখতে হয়, এখানে ট্রান্সলেশন করতে হয়। এই হচ্ছে আপনার রিটেন প্রিপারেশন। তাহলে এখানে গ্রামারের যে আলাদা করে একটা মার্কস আছে, গ্রামারের মার্কস হচ্ছে এখানে 30।
তাহলে রিটেন পরীক্ষায় এই আমি প্যাসেজের আগে প্যাসেজ থেকে ব্যাপারটাকে আলাদা করে নেই। দেখেন আমি 3টে ক্যাটাগরি হিসেবে দেখাতে পারতাম, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। 3 ক্যাটাগরি আলাদা করে এভাবেও দেখানো যেত, কিন্তু গ্রামারটাকে আমি প্যাসেজের নিচে লিখার পেছনে কারণ হচ্ছে গ্রামার যে কয়টা প্রশ্ন আসে ওগুলো কিন্তু প্যাসেজ বেসড অন দ্যাট প্যাসেজ থেকেই 30 মার্কসের গ্রামার। এখন এখানে বাকি যা আছে সবকিছু কিন্তু রাইটিং। দেখেন এখানে সামারি লিখতে হয়, প্যাসেজটাকে সামারি করতে হয়, প্যাসেজ থেকে একটা লেটার লিখতে হয়, এসে এবং ট্রান্সলেশন, এই দুটো জিনিস আউট অফ প্যাসেজ, ওগুলো পার্ট বি তে। এখন তাও সবকিছু কিন্তু লেখা, এগুলো রাইটিং। যেমন ট্রান্সলেশনকে আমি রেখেছি রাইটিং পার্টে। আচ্ছা, এখন একজন প্রার্থী, এই নতুন একজন প্রার্থী প্রিলির সাথে রিটেনকে কিভাবে সে সমন্বয় করে শুরু থেকে প্রিপারেশনটা নেবে, এর জন্য আমি পরামর্শমূলক জায়গাগুলোতে যাওয়ার আগে টোটাল কি কি প্রশ্ন আসবে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসলে কি করা যায়, এই নিয়ে আমি একটা জিনিস দেখালাম। তাহলে এখানে গ্রামার আছে, ভোকাবুলারি আছে। এবার দেখেন এখানে লিটারেচার যে পার্টটা আছে এটা কিন্তু রিটেন পরীক্ষায় গিয়ে কোনো কাজে আসবে না, কিন্তু প্রিলিতে পাশ করার জন্য ইংরেজি সাহিত্যের যে জায়গাটা এটা কিন্তু সহজ। ইংলিশ লিটারেচার এই জায়গাটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ প্রিলিতে পাশ করার জন্য কোন সাবজেক্ট থেকে নাম্বারটা আপনি তুলেছেন ওটা দিয়ে ম্যাটার করে না। 200 নাম্বারের মধ্যে 120 125 পাওয়ার জন্য কোন জায়গা থেকে নাম্বারটা তুলে এনেছেন। ইংরেজি সাহিত্যের জায়গাটা হচ্ছে কম এফোর্ট দিয়ে সহজে নাম্বার পাওয়া যায়। ধরেন ম্যাথ, যিনি ম্যাথ পারেন না, অথবা বাংলা সাহিত্যে যত বেশি এফোর্ট দিয়ে আপনাকে নাম্বারটা তুলতে হবে, ইংরেজি সাহিত্যে অত এফোর্ট দেওয়ার দরকার নাই, কারণ ইংরেজি সাহিত্যে খুব গভীর জায়গা থেকে তেমন প্রশ্ন আসে না। ইংরেজি সাহিত্যে প্রশ্নগুলো একেবারে হালকা জায়গা থেকে আসবে। আমার কথাগুলো একেবারে নতুনদের জন্য, এবং যারা সিরিয়াস প্রার্থী আছেন পূরণ হলেও কথাগুলো শুনেন। এই জন্য প্রিলিমিনারিতে ইংরেজি সাহিত্যের জন্য অনেক গভীরভাবে না গিয়ে ইংরেজি সাহিত্যে আমি 15 আউট অফ 15, 15তে 15 পাওয়ার কোনো দরকার নাই। এখানে যদি আপনি মোটামুটি মানের যা পড়ছেন তা যদি ভালোভাবে রিভাইজ করতে পারেন, এবং আমি গত দুই থেকে 3টা প্রশ্ন যদি অ্যানালাইসিস করে দেখা যাবে 35-এর পর থেকে এই পর্যন্ত যে সকল প্রশ্ন আসছে, এখন কিন্তু প্রিভিয়াস প্রশ্ন থেকে প্রশ্ন কমন আসার সময় চলে আসছে, কারণ এখানে প্রায় 7 থেকে 8টা 10টা প্রশ্ন আমাদের হাতে আছে প্রিভিয়াস প্রশ্নগুলো, এবং খুব সহজে জিনিসটা আয়ত্তে আনতে পারি। গুরুত্ব দিতে হবে এটা। কিন্তু লিটারেচার রিটেনে কোনো কাজে আসবে না, এই জিনিসটা গেল। কিন্তু প্রিলিমিনারিতে 2টা পার্ট। প্রিলিমিনারিতে আমাদের এখানে যে গ্রামার যে অংশটা আছে, এখানে 2টা অংশ। গ্রামারকে আমরা এখানে আবারও আমি একটু ক্লিয়ার করে লিখি, একটা হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে কি ভোকাবুলারি। এখন এই গ্রামারগুলোকে ভালোভাবে খেয়াল করবেন। বিসিএস প্রার্থী ইংরেজিতে মোটামুটি মানের দক্ষতা যদি থাকে তাহলে মোটামুটি একটু গুছিয়ে নিলে পারেন, যদি দুর্বলতা থাকে দুর্বলতাটাকে কাটাতেই হবে। কোনোভাবে জোড়াতালে দিয়ে বিসিএস এর মতো কম্পিটিটিভ জায়গায় আপনি ছাপিয়ে যাওয়া কঠিন। আবার ইংরেজিতে একেবারে মাস্টার হয়ে যেতে হবে এমন কিছু কিন্তু না। এখন গতানুগতিক না পড়ে যে ধরনের পরীক্ষার জন্য আমরা রেডি হচ্ছি ওই পরীক্ষা উপযোগী প্রস্তুতিটা নেওয়া। এক্ষেত্রে গ্রামারের জন্য এখানে এই যে 30 মার্কসের গ্রামারটা আসে, এই গ্রামারের জায়গাটাতে 45তম যে রিটেন পরীক্ষা সর্বশেষ গেল, এখানে কিন্তু কিছু গ্রামার আসছে। এখানে সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসছে। এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানে বারবার প্রশ্ন আসতে আমরা দেখেছি কনজাংশনের ব্যবহার রিটেনে যে সমস্ত গ্রামার আসে। এখানে আমরা প্রশ্ন আসতে দেখেছি সেন্টেন্স, তবু সেন্টেন্স বিল্ডিং অর সেন্টেন্স মেকিং। তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে যেমন প্রশ্ন আসছে, ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ থেকেও প্রশ্ন আসছে, পার্টস অফ স্পিচ। এবং আমরা একবার প্রশ্ন দেখেছি এখানে এসেছে পাংচুয়েশন। আমি লিখেছি কেন, অর্থাৎ আমি 35 থেকে 45 পর্যন্ত যতগুলো রিটেন ইংলিশ পরীক্ষা হয়েছে তার মধ্যে গ্রামার যে কয়টা আইটেম এর মধ্যে প্রশ্ন আসছে সব কয়টা আইটেমের নাম এখানে লিখেছি। এখানে আবারও একটু
রিমাইন্ড করিয়ে দিচ্ছি, 45 জিনিসটা আমার লাগবে না। এখানে গ্রামার হিসেবে আসছিল সেন্টেন্স কারেকশন, গ্রামার হিসেবে এসেছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ। ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ কিন্তু 35 থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা রিটেন পরীক্ষায় আসছে। 45-এ এসে একটু চেঞ্জ আসছে। আবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে, ওটা হচ্ছে একটু একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের স্ট্রাকচারগুলো জানলেই পরে পারা যায়। এবার দেখেন কনজাংশন, এবং এখানে কনজাংশন থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ বিশেষ করে সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট কনজাংশনের ব্যবহারগুলোর উপরে খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে। অলমোস্ট এখানে যদি 35 থেকে 45-এর রিটেন প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, দুই একটা ছাড়া প্রায় সবগুলো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আমরা পেয়েছি। সেন্টেন্স মেকিং বা সেন্টেন্স বিল্ডিং, এটা আবার কি? এখানেও প্রশ্ন আসছে, যেমন এবারে 45-এ প্রশ্ন এসেছিল, কতগুলো সেন্টেন্স শব্দ দিল, শব্দগুলোকে দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে, কোন শব্দ দিয়ে কোন সেন্টেন্স বানাবেন, ইম্পারেটিভ বানাবেন, অ্যাসার্টিভ বানাবেন, এক্সক্লামেটরি সেন্টেন্স বানাবেন, সিম্পল বানাবেন, কমপ্লেক্স বানাবেন, নেগেটিভ বানাবেন, অ্যাফার্মেটিভ বানাবেন, ব্র্যাকেটের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল। সেন্টেন্স মেকিং, আবার কিছু কিছু পরীক্ষায় আমরা দেখেছি শুধুমাত্র সরাসরি শব্দ দিল, শব্দার্থ লিখুন, শব্দার্থ লিখুন অর্থাৎ কন্টেক্সচুয়াল মিনিং লিখুন, তার থেকে বাক্য তৈরি করুন, বিভিন্নভাবে প্রশ্ন আসে, তাহলে সেন্টেন্স মেকিং। এরপরে পাংচুয়েশন পরীক্ষায় একবার বা দুইবার প্রশ্ন এসেছিল। তার মানে আমরা রিটেন পরীক্ষায় এই জিনিসটা আমরা লাগবে না। আমরা রিটেন পরীক্ষায় যে সকল গ্রামার হিসাবে জিনিস পাচ্ছি, ভালোভাবে খেয়াল করবেন। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রিলির সাথে প্রিলি পড়ার সময় রিটেনকে কিভাবে কম্বাইন করবেন, কোন জিনিসগুলো প্রিলি পড়ার সময় প্রিলিতে কাজে লাগবে, পাশাপাশি রিটেনের জন্য একসাথে ক্লিয়ার করে নিব। এর জন্য আমি দেখাচ্ছি, এই যে রিটেন পরীক্ষার মধ্যে যে গ্রামারগুলো আসে, এই পর্যন্ত 35 থেকে 45 পর্যন্ত যে সকল রিটেন পরীক্ষা হয়েছে, তার মধ্যে গ্রামারের কোন আইটেমগুলো থেকে প্রশ্ন আসছে, এই আইটেমগুলো। তাহলে 1, 2, এখানে যদি আমি নাম্বারিং করি, তাহলে আমরা গ্রামারের আইটেম পাচ্ছি, দেখেন 3, 4 এবং 5, এই স্পেসিফিক একেবারে। আচ্ছা, এখন আসেন প্রিলিমিনারিতে গ্রামার বলতে কি কি জিনিস আসে, এই জিনিসগুলো তাহলে আমরা রিটেনের জন্য এই জিনিসটা রাখলাম। এবার দেখেন প্রিলিতে কি কি আসে। হ্যাঁ, প্রিলিতে আপনাকে প্রথমে একটা বেসিক ক্লিয়ার করতে হবে, ওটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এই ক্লাস রেকর্ড থাকবে, পরীক্ষার পরে মিলিয়ে নেবেন, এদিক ওদিক হবে না, ক্লিয়ার, অভিজ্ঞতার আলোকে কথা বলছি। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচকে খুব ভালোভাবে বুঝে নেবেন। একজন প্রার্থী প্রিপারেশন শুরু করার সময় আপনি কোনো কিছু বাজার থেকে একটা এমসিকিউ নিয়ে প্রিভিয়াস কোশ্চেন সলভ করার মধ্যে আমরা সীমিত থাকি। দেখেন, বড় একটা বই নিয়েছেন, বড় একটা বই নিয়ে পার্টস অফ স্পিচের উপরে ওই বইতে 2000 এমসিকিউ আছে। এই 2000 এমসিকিউ পড়ার জন্য প্রশ্ন উত্তর ব্যাখ্যা, প্রশ্ন ব্যাখ্যা, উত্তর, প্রশ্ন উত্তর, এভাবে পড়তে পড়তে অনেক টাইম কিন্তু আপনি কিল করে ফেলছেন। খুব ইজিলি কোনো একটা বেসিক বই থেকে মৌলিক কনসেপ্টটা ক্লিয়ার করার পরে ওরকম কোটি কোটি এক্সাম্পল আপনি সলভ করতে পারবেন। আমাদের পড়ার পদ্ধতিতে সমস্যা, আমরা গতানুগতিকভাবে শুধুমাত্র প্রশ্ন পড়ি, প্রশ্নটাকে সমাধান করি, প্রশ্নটার ব্যাখ্যাটা পড়ি, পড়ার সময় মজা লাগে। এরকম পড়তে পড়তে এটা অনেক লম্বা একটা প্রসেস, এবং এটা হচ্ছে কনফিউশন সৃষ্টি করার জন্য দায়ী। কারণ দেখা যাচ্ছে একই বইতে একই প্রশ্ন জাস্ট হাসানের জায়গায় করিম আসছে, একই প্রশ্নের ব্যাখ্যা আপনার কাছে, একই প্রশ্নটাই জাস্ট ব্যক্তির নাম বা সাবজেক্ট চেঞ্জ করে বা অবজেক্ট চেঞ্জ করে অথবা কখনো কখনো ভার্ব চেঞ্জ করে সেম ক্যাটাগরির প্রশ্ন 2000 প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে প্রায় 80টা প্রশ্ন আছে। এখন 80টা প্রশ্নই আপনি ব্যাখ্যা সহ পড়ছেন, এক একটা প্রশ্নের এক এক রকম করে ব্যাখ্যা দেওয়া আছে। কারণ বাজারে যে বইগুলো আছে সবগুলো প্রশ্নের ব্যাখ্যা সম্মানসম্মত না। সব প্রশ্নের ব্যাখ্যা খারাপ বলছি না, সব প্রশ্নের ব্যাখ্যা যথাযথ না। এখন একই প্রশ্নের ব্যাখ্যা এক এক জায়গায় এক একভাবে দেয়া আছে, ইউ আর জাস্ট কিলিং ইয়ার ভ্যালুয়েবল টাইম, সময়গুলো ওয়েস্ট করে দিচ্ছেন। ওভাবে না পড়ে কোনো একটা মৌলিক বই থেকে পার্টস অফ স্পিচ জিনিসটাকে ক্লিয়ার করে নেন। আচ্ছা, আমি জাস্ট কথা না বাড়িয়ে জিনিসটাকে একেবারে ক্যাটাগরাইজড করি। পার্টস অফ স্পিচ পড়বে, তারপরে এখানে পার্টস অফ স্পিচ বলতে যদিও আমি একটা লাইন লিখেছি নাম শুধু পার্টস অফ স্পিচ, এখানে কিন্তু পড়া অনেক, সেই নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত প্রত্যেকটাকে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ 3 ভাবে শিখতে হবে। একটা হচ্ছে একটা সেন্টেন্স দিবে, মনে করেন আমি লিখলাম ওয়াটার দ্য প্ল্যান্ট, ওয়াটারের নিচে আন্ডারলাইন দিল এবং বলা হলো এটা কোন পার্ট অফ স্পিচ। এভাবে প্রশ্ন আসতে পারে।
তারপরে হচ্ছে যদি প্রশ্ন করি, যদি লিখি হোয়াট ইজ দ্য, লিখলাম অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড বিলিভ। এই বিলিভ শব্দের অ্যাডভার্ব কি? তাহলে এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন। অথবা এই পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন থেকে, অথবা দিল মনে করেন লিখলাম কি কম্পিটেন্ট, তাহলে কম্পিটেন্ট ইজ আ শূন্যস্থান দিল অপশনের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। অর্থাৎ এই তিন ভাবে প্রশ্ন আসতে পারে। জাস্ট এখানে আমার প্রশ্ন দেখানোর উদ্দেশ্য না, কারণ আজকের আলোচনার জায়গাটা অনেক বড়। এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচকে খুব ক্লিয়ার করে আপনাকে জানতে হবে। এখান থেকে তিন ভাবে প্রশ্ন আসতে পারে: আইডেন্টিফিকেশন বেসড অন পজিশন ইন দ্য সেন্টেন্স, আইডেন্টিফিকেশন বেসড অন ফরমেশন অফ দ্য ওয়ার্ড, আইডেন্টিফিকেশন বেসড অন ডেফিনেশন অ্যান্ড প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। সংজ্ঞা অথবা তার প্রিফিক্স সাফিক্সের উপর ভিত্তি করে তার আইডেন্টিফিকেশন। তিনভাবেই আপনাকে পার্টস অফ স্পিচের জায়গাটা ক্লিয়ার করতে হবে। তাহলে স্যার পার্টস অফ স্পিচ তো এখানে নাই, আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেভাবে রিটেন পরীক্ষায় আসে, ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ রিটেন পরীক্ষায় আসে। এই জন্য পার্টস অফ স্পিচকে পড়ার সময় পার্টস অফ স্পিচের ট্রান্সফরমেশন এগুলো ভালোভাবে দেখবেন। ট্রান্সফরমেশনটা মূলত ফরমেশন, ইজি। আচ্ছা, তাহলে একটা পার্ট গেল। তাহলে এই জিনিসটার সাথে রিটেনে কিন্তু হুবহু মিল আছে, যেটা রিটেনে আসবে। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে এই গ্রামারের আইটেম হিসেবে আমি খুব কয়েকটা আইটেম দিব, অনেক বেশি না। রাইট ফর্ম অফ ভার্বস, এই রাইট ফর্ম অফ ভার্বস এই চ্যাপ্টারটাও রাইট ফর্ম অফ ভার্বস নামে কোনো গ্রামার আইটেম না। আপনি বিদেশি কোনো বইতে রাইট ফর্ম অফ ভার্বস ওভাবে কোনো চ্যাপ্টার পাবেন না। বাংলাদেশি বইগুলো তো আছে, নেগেটিভ কিছু না, ইজি। রাইট ফর্ম অফ ভার্বস চ্যাপ্টারগুলোতে একেবারে যে কোনো একটা গাইড বই থেকেও যদি পড়েন, ওখানে অনেকগুলো স্ট্রাকচার আছে। ওই রাইট ফর্ম অফ ভার্বটাকে বাংলাদেশি যে সমস্ত বই, এই বইগুলোতে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনার টেন্সের বেসিকগুলো ক্লিয়ার হয়, আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লিয়ার হয়, ইভেন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং টেন্সের বাইরেও এই বিশেষ করে মডেল অক্সিলারি ভার্বের ব্যবহারগত অনেকগুলো বিষয়, অর্থাৎ পজিটিভ ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, অর্থাৎ ভ্যারাইটি কাইন্ডস অফ ভার্বের বিষয়গুলো রাইট ফর্ম অফ ভার্বের ভেতরেই কিন্তু থাকে। সুতরাং এই দুইটা চ্যাপ্টারকে আমরা খুব গুরুত্ব দিব। দেখেন, আমি আপনাকে চ্যাপ্টার দিব 3 থেকে 4টা, এবং এগুলো যদি ভালোভাবে পড়েন এর বাইরে কিন্তু নাই। দেখেন, এরপরে তৃতীয় নম্বরে আমরা দেখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এরপরে আলাদা করে আমি আপনাকে পার্টস অফ স্পিচের এতগুলো পার্ট থাকা সত্ত্বেও এখান থেকে স্পেসিফিক করে যে জায়গাটা মেনশন করব, এই মেনশনেবল জায়গা হচ্ছে কনজাংশন। কনজাংশনের ক্ষেত্রে সাবঅর্ডিনেট কনজাংশনগুলোর ব্যবহারগুলো নিয়ে খুব ক্লিয়ার একটা ধারণা নিতে হবে। কারণ আপনি যদি কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশনের ব্যবহার জানেন, তাহলে আপনার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের গাঁথুনি, তাদের ব্যবহারগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটা ট্রান্সফরমেশনেও আপনার কাজে লাগবে। এই জিনিসটা সরাসরি রিটেন পরীক্ষায় আসে। তাহলে প্রিলির জন্য গ্রামার হিসেবে আমি আইটেম দিলাম কয়টা? 4টা, আর নাই। তাহলে স্যার এর বাইরে কি গ্রামার আমি এখানে গ্রামার স্পেসিফিক ভোকাবুলারি পার্ট নিয়ে কথা বলবো। তাহলে এখানে আমরা যে পার্টগুলো দেখেছি, দেখা যাচ্ছে এই যে সেন্টেন্স মেকিংটা ট্রান্সফরমেশন পড়ার সময় আপনার ক্লিয়ার করতে হবে। এখন কনজাংশন পড়ার সময় সেন্টেন্স মেকিং এর কাজে লাগাবেন। পাংচুয়েশন বিষয়টা আলাদা করে দেখার মতো, এটা রিটেনে এবং রিটেন পরীক্ষার আগে দেখে নেওয়ার মতো সহজ বিষয়, এটা নিয়ে এখন প্রিলিতে ঝামেলা করার দরকার নেই। তাহলে কনজাংশন এখানে স্পেসিফিক আছে, রান অন সেন্টেন্স নামে আসে ওরা। ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দুটোই আসে। সেন্টেন্স কারেকশন, এখানে সেন্টেন্স কারেকশনের মধ্যে আপনি বেশিরভাগ সেন্টেন্স দেখবেন রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বেসড সব প্রশ্নই সবচেয়ে বেশি আসে, এবং কিছু কিছু প্রশ্ন আসবে মডেল অক্সিলারি ব্যবহার থেকে। তাহলে আমরা এই যে প্রিলিতে এই জিনিসগুলো পড়ার সময়
কোনো একটা মৌলিক বই থেকে পড়বো এবং প্রত্যেকটা বিষয়ের কোনো মনে করেন ভয়েস কি, ভয়েস কাকে বলে, সংজ্ঞা, ওগুলো করার তো সময় নেই। এখানে প্র্যাকটিক্যালি জিনিসগুলো শিখবার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রামারের যে আইটেমগুলো পড়ার সময় এমনভাবে পড়বো যেন আপনি লিখে লিখে পড়বেন। একেবারে প্রয়োজনে একটা খাতা তৈরি করবেন, কারণ কোনো কিছু যখন আপনি নিজের জন্য গুছিয়ে খাতায় লিখে প্রস্তুতি নেন, ওই প্রস্তুতিটার মধ্যে অনেক বেশি পারফেকশন চলে আসে, ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন বেশি। তাহলে আমি আইটেমকে অনেক কমিয়ে দিয়েছি, আমি আবারও সামারি করে দিচ্ছি। পার্টস অফ স্পিচ আর লিখছি না, যা লিখছি গ্রামারগুলো। আর এরপরে আমাদের যে ভোকাবুলারি, প্রিলির জন্য ভোকাবুলারির জন্য যে কাজটা করবেন ওটা হচ্ছে দুইটা কাজ। একটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো পড়বেন। প্রিলিতে অনেক বেশি কঠিন ভোকাবুলারি আসবে না। এখন এখানে ভোকাবুলারির মধ্যে কিন্তু কিছু বিষয় আছে, এখানে প্রিভিয়াস কোয়েশ্চেন্স। তো প্রিভিয়াস কোয়েশ্চেন্স বলতে কি কি জিনিস আপনাকে শিখতে হবে দেখেন, এখানে নাম্বার এবং জেন্ডার, এখান থেকে সবসময় প্রিলিতে প্রশ্ন আসে, মাস্ট। এখানে আপনার পড়তে হবে ইডিয়মস, এখানে আপনার পড়তে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো থেকে সবসময় প্রশ্ন আসে, ইংরেজি এক কথায় প্রকাশ। এখানে আপনার পড়তে হবে প্রেপোজিশন। এই ধরনের কিছু বিষয়, এবং এগুলোর ক্ষেত্রে আমি আপনাকে ফোকাস করতে বলবো কোথায়, প্রিভিয়াস কোয়েশ্চেন্স। সবগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন একেবারে গত সকল বিসিএস এবং নন ক্যাডারের। এখানে ক্যাডারের প্রশ্ন হচ্ছে, ক্যাডার প্রশ্ন পড়ার ক্ষেত্রে 10ম থেকে 46তম পর্যন্ত পড়বেন, আর নন ক্যাডার প্রশ্ন পড়ার সময় কমপক্ষে 10 বছর। সব ক্ষেত্রে 10 বছর পড়ার জন্য বলবো না, আমি বিষয়ভিত্তিক কথা ক্লিয়ার করে দিচ্ছি, আমি লিখে লিখে বলছি, প্রয়োজন আমি কথা সবগুলো বিষয় আজকে শেষ করব না, তবু যা বলবো তা যেন কাজে আসে। তাহলে এর মধ্যে আমার লাইভটা কন্টিনিউ ক্লিয়ারলি আছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। কারো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই এখানে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে। দেখা যাচ্ছে। তাহলে কথা হচ্ছে আমরা ইংরেজির জন্য একটা ইনস্ট্রাকশন। তাহলে এবার কথা কিন্তু ইংরেজি পরিপূর্ণ সাবজেক্ট কিন্তু আমি শেষ করি নেই, আমি এখানে যে বিষয়গুলো বলতে চাইবো এর মধ্যে ইংলিশের জন্য আর হচ্ছে রেগুলার কিছু কাজ করতে হবে। রেগুলার কাজগুলোও আমি একেবারে লিখে দিচ্ছি। দেখেন, ইংলিশ এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখেছি তা হচ্ছে প্রিলির সাথে রিটেনে কাজে লাগবে ওরকম। এখন একটা কাজও আমরা করতে পারি, সেটা হচ্ছে প্রিলি প্রিপারেশন নেওয়ার সময় আমরা প্রিলির যে প্রশ্নাবলী আমরা পড়ি, প্রিলির প্রশ্নাবলী আমরা পড়ি, পাশাপাশি লিখিত পরীক্ষার যে প্রশ্ন, লিখিত পরীক্ষার গ্রামার প্রশ্নগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। ফেসবুকে সার্চ দিলে, গুগলে সার্চ দিলেও প্রশ্ন পেয়ে যাবেন, অথবা আগে থেকেই রিটেনের ইংরেজি একটা সাপোর্টিং বই কালেক্ট করে রাখেন, ওখান থেকে একটু দেখে নেন জিনিসগুলো পারেন কিনা, একটু প্র্যাকটিস করে নেন এভাবে। এখন প্রথম কথা হচ্ছে, তাহলে স্যার রিটেন পরীক্ষায় 200 নম্বরের যে ইংরেজি, এই 200 নম্বরের ইংরেজির মধ্যে তো 30 নম্বরের জন্য প্রিলির সাথে রিটেন গ্রামার ম্যাচ করার জায়গা বলছেন, এখানে বাকি 170 মার্কসের জন্য আমার কিছু কাজ করা লাগবে, দরকারি। এখানে যারা সিরিয়াস আছেন কাজে লাগাবেন, অনেক কাজ মানে ইজি হয়ে যাবে আপনার জন্য। এর মধ্যে এখানে অবশ্যই আমি বলবো এখানে 3টে স্টেপ। এই যে 170 মার্কসের জন্য প্রিলিতে থাকাকালীন একজন প্রার্থীকে কি কি কাজ করতে হবে, এর মধ্যে এখানে 3টে স্টেপে আমি কাজ করতে বলবো। স্টেপ ওয়ান হচ্ছে প্রথমে হচ্ছে পত্রিকা পড়া। শুধুমাত্র পত্রিকা পড়া এইটুকু কথা নয়, পত্রিকা কিভাবে পড়বেন তার জন্য একটা নির্দেশনা।
নির্দেশনা হচ্ছে পত্রিকা পড়ার ক্ষেত্রে পত্রিকা থেকে কোনো একটা নন ইস্যু নিয়ে পড়বেন, পরিচিত বিষয়, যে বিষয়টা সম্পর্কে আগে থেকেও অনেক কিছু জানেন, এমন একটা আর্টিকেল পড়লেন। এবং পত্রিকা পড়ার, পত্রিকার জন্য একটা খাতা থাকবে, পত্রিকার জন্য একটা খাতা থাকবে। এই কাজগুলো কিন্তু করতে হবে। অনেকে মনে 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 ভাববেন এগুলো ল্যাংদি কাজ, এগুলো সময় সাপেক্ষ কাজ, এখন আমার সামনে প্রিলি, আমি প্রিলি পাস করতে পারবো না, ওভাবে হলে আপনি ক্যাডার হতে পারবেন না। এই প্রিলির পড়া একটা দিন আমার দিনে হচ্ছে 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে ধরেন আমরা 12 ঘন্টা সময় আমার খাওয়া নাওয়া পড়া কাজ, তাহলে বাকি 12 ঘন্টা আছে। এই 12 ঘন্টার মধ্যে প্রিলির বাইরে এক্সট্রা কাজ করার জন্য কমপক্ষে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে, যেগুলো এখন থেকে আপনি রিটেনের জন্য রেডি হচ্ছেন ওরকম কাজের জন্য লাগাতে হবে। তাহলে পরে এখন যে সময়টা আসছে এই সময়ে আর এগিয়ে যাবেন, অন্যদেরকে ছাপিয়ে যাবেন। এখানে ব্যাপারটা মাথায় রাখবেন, বয়স কিন্তু 32 করা হয়েছে। যারা 47-এ রিটেন পরীক্ষা দিবেন ওখানে আপনার সাথে ফাইট করবে এমন অনেক প্রার্থী যারা 46-এ রিটেন দিচ্ছে, 45-এ রিটেন দিয়েছে, এমন কিছু পুরানো পাবলিক কিন্তু আপনার সাথে ফাইট করবে। তো এরা তো এই বিষয়গুলো অনেক অনেক বেশি প্র্যাকটিস করা, এদের সাথে ফাইট করতে হলে আপনাকে সমান তালে এগিয়ে যেতে হবে, কম্পারেটিভলি এফোর্ট বেশি দিতে হবে। এই জন্য এখানে খাতা থাকবে। তো খাতাটা পত্রিকার পেছনে দিন কাটিয়ে দেওয়ার মতো কোনো দরকার নেই। আজকের পত্রিকাটা কালেক্ট করলেন, আজকের পত্রিকা থেকে পরীক্ষায় কাজে লাগবে ইফেক্টিভ কোনো একটা কন্টেন্ট, কোনো একটা আইটেম নিলেন, ওই আইটেমের উপর লেখাটা পড়লেন, ওই লেখা থেকে 2টা কাজ করতে হবে। এই খাতাটাকে আপনি ব্যবহার করবেন, অবশ্যই করতে হবে, এটা স্টেপ 1-এর কাজ। খাতাটাকে ব্যবহার করার পদ্ধতি হচ্ছে আপনি এখানে এই আজকের পড়া পত্রিকা পড়া, এই যে আজকে যা পড়ছেন, অনেক পড়ার দরকার নেই, আপনি যে কোনো একটা আর্টিকেল পড়বেন। প্রথম ছোট আর্টিকেল পড়েন, মিনিমাম ধরেন একজন ডেইলি স্টারের সম্পাদকীয় যে ছোট্ট একটা মূল সম্পাদকীয় যে কলামটা থাকে ওই ছোট আর্টিকেলটা পড়েন, ছোট লেখাটা পড়েন, ওইটুকু লেখা আধা পৃষ্ঠা বা ছোট একটা পৃষ্ঠা ওইটুকু পড়েন। ওইটুকু থেকে আজকের পড়া থেকে 2টা কাজ, 2টা পৃষ্ঠা লাগবে। যে খাতা নিলেন খাতা থেকে 2টা পৃষ্ঠা, এক পৃষ্ঠায় হচ্ছে শব্দ। এই একটা আর্টিকেল ওই যে সম্পাদকীয় অংশটা পড়ার জন্য আপনার কাছে 5 মিনিট লাগবে। ওখান থেকে অপরিচিত শব্দ 3টা 4টা 5টা শব্দ পেয়েছেন, ওই 5টা শব্দ আপনার খাতার মধ্যে 2 পৃষ্ঠা, এটা একটা পৃষ্ঠা, এটা একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠায় এখানে 3টি 4টা শব্দ যেগুলো পেয়েছেন ওগুলো লিখা, সবকিছু মিলে কিন্তু আপনার কাছে 10-20 মিনিটের বেশি সময় লাগার কথা না। কিন্তু এখানে আরেকটা জায়গায় সময় দিতে হবে, ওটা হচ্ছে এখানে যা পড়েছেন তার একটা সারমর্ম লিখবেন ইংরেজিতে, নিজে এতক্ষণ যা পড়েছেন যা বুঝেছেন নিজের ভাষায় লিখবেন। এটা হচ্ছে স্টেপ 1-এর কাজ। তারপরে হচ্ছে স্টেপ 2-তে এসে সিমিলার কাজই করবেন। এক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে অনুবাদ করার চেষ্টা করবেন। দেখেন ভালোভাবে শুনবেন, সম্পাদকীয় জিনিসটা পড়ছেন, ইংরেজিতে পড়ছেন, ইংরেজিতেই সামারি লিখছেন, ইংরেজিতে পড়ছেন, ইংরেজিতে নিজের ভাষায় লিখছেন। স্টেপ 2 হচ্ছে প্রথম এই কাজটাই করবেন। এই কাজটা করতে করতে কিছুদিন কাজ করার পরে 1 মাস 2 মাস কাজ করার পরে স্টেপ 2-তে আপনি পৌঁছাবেন। স্টেপ 2-তে পৌঁছাবার পরে আপনি বাংলা প্রথম আলোর সম্পাদকীয় পড়েছেন, এই যে আবারও খাতা বাংলায় পড়েছেন, এখানে লিখবেন ইংরেজিতে নিজের মতো করে, হুবহু মিলবার কোনো দরকার নাই, যা বুঝেছেন তা লিখেন এবং নিজের লেখাটা দ্বিতীয়বার একবার পড়ে দেখবেন। এটাও র্যান্ডম কাজ, এখানে কিন্তু কোনো শব্দ সংগ্রহের দরকার নেই। এটা হচ্ছে স্টেপ 2। তারপরে এসে স্টেপ 3, এটা ইম্পর্টেন্ট। স্টেপ 3-তে এসে আপনার কাজ হচ্ছে, আপনার একটা ভালো একটা মানসম্মত খাতা লাগবে, স্টেপ 3-তে এসে আপনি যে পত্রিকা পড়বেন, সম্পাদকীয় পড়েছেন, পরিচিত আর্টিকেল পড়েছেন, সবচেয়ে বেশি বুঝেন খেলার খবরটাই পড়েছেন, যা পড়েছেন জাস্ট ইংরেজি পড়ে নিজের মতো করে বুঝে সামারি করার অভ্যাসটা ডেভেলপ করতে করতে 2 মাস 3 মাস পরে এসে
এখন একটা পরিণত সময় এসেছেন, 4 মাস পরে এসে একটা পরিণত অবস্থায় এসেছেন। এখন পারফেক্ট রিটেন পরীক্ষার জন্য কাজ করার সময় চলে আসছে। এখন আপনার কাজ কমে গেছে, এখন কাজ হচ্ছে এখন পত্রিকার আর্টিকেল 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 আপনাকে সংগ্রহ করতে হবে। পত্রিকায় মনে করেন বর্তমান বাংলাদেশের ফিনান্সিয়াল ক্রাইসিস নিয়ে, অথবা বাংলাদেশের এই কনস্টিটিউশনাল রিফর্ম, সংবিধান সংস্কার নিয়ে, অথবা মনে করেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে, অথবা ডেল্টা প্ল্যান নিয়ে, অথবা বাংলাদেশের যে কোনো একটা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত বড় আর্টিকেলগুলো আসবে, মূল সম্পাদকীয়র পাশাপাশি যে সমস্ত সাব এডিটোরিয়ালগুলো থাকে, ওই ওই সময়ে গিয়ে আপনাকে পত্রিকার কলামগুলো সংগ্রহ করে রাখতে হবে। সংগ্রহ, তখন এগুলো সংগ্রহ করবেন। একটা বিষয়ের উপরে দুইটা আর্টিকেল, 3টা আর্টিকেল, 4টা আর্টিকেল যত পারেন সংগ্রহ করবেন। এটা খুব কঠিন কাজ না, আপনি নিয়মিত কালেক্ট করতে থাকলে, যেমন আমি যখন রিটেন পরীক্ষা দিচ্ছিলাম এতগুলো পেপার হয়ে গিয়েছিল, যদিও সবগুলো ওভাবে কাজে লাগাতে পারিনি, কিন্তু আপনি সংগ্রহে রাখবেন। এবং পত্রিকা কিনা, এটা এই কাজটা করা দরকার। এটা হচ্ছে থার্ড স্টেপে। এখানে আপনি 10 থেকে 15টি বিষয়, 10 থেকে 15টি বিষয়ের উপরে ইংরেজিতে যে আর্টিকেলগুলো পড়েছেন, এই আর্টিকেলগুলোকে নিজে একটা আর্টিকেল লিখবেন। এই কাজ যদি আপনি করতে পারেন, এসআই লেখা নিয়ে টেনশন নাই। বাংলাদেশ বিষয়াবলিতে ইংরেজি যে কোনো একটা কোটেশন বা যে কোনো জায়গায় লেখালেখির ক্ষেত্রে আপনার অনেক বেশি এগিয়ে গেছেন। বাংলা এসআই লেখার সময় এখান থেকে ডাটা কাজে লাগাতে পারবেন। ট্রান্সলেশন করার দক্ষতা নিজে নিজে এমনিতেই চলে আসবে। এটা হচ্ছে কাজ। তবে ওই দ্বিতীয় স্টেপের ট্রান্সলেশনের কাজটাকে তৃতীয় স্টেপে এসেও কন্টিনিউ করতে পারেন ওই খাতায়। তার মানে এখানে 3টে স্টেপে 3টি খাতা, এবং এই কাজগুলো প্রিলিমিনারি প্রস্তুতির পাশাপাশি আপনাকে করে যেতে হবে। এই হচ্ছে ইংরেজি নিয়ে সংক্ষিপ্ত কথা। আমি যে সমস্ত পয়েন্ট এখানে লাইভে আসার আগে নোট ডাউন করেছি, ওখান থেকে কোনো পয়েন্ট মিস গেছে কিনা একবার চোখ বুলিয়ে নিচ্ছি। এটাই তাহলে। এবং একেবারে বিসিএস এর রিটেনের প্রশ্ন সলভ করা এগুলো হচ্ছে প্রিলি পাস করার পরে বা প্রিলি পরীক্ষার পরে আমরা নিয়ে কাজ করব। এবার আসেন, দ্বিতীয় নম্বর সাবজেক্ট হচ্ছে আমাদের আজকে, আমি আরেকটা সাবজেক্ট নিয়ে, আমি হয়তো সবগুলো বিষয় নিয়ে কথা বলতে পারবো না, লাইভ অনেক লম্বা হয়ে যাবে। বাংলাতে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিলিতে, এখানে বাংলায় প্রিলি হচ্ছে 35 আর লিখিত হচ্ছে 200। আচ্ছা, এখন প্রস্তুতির সময় কোন জায়গাগুলোকে ম্যাচ করে প্রিপারেশন নিব। বাংলা কিন্তু পরীক্ষায় নাম্বার তোলার গুরুত্বপূর্ণ একটা জায়গা। ইংরেজিতে যে অনেক দুর্বল সে এই সমস্ত কাজ দিয়েছি, মিনিমাম কাছাকাছি অল্প অল্প কাজ, যদি আমি এতক্ষণে যে পদ্ধতিগুলো বলেছি, মিনিমাম অল্প অল্প কাজও যদি কেউ করতে পারে অনেক দূরে গিয়ে যাবে। এবং কাজগুলো করলে যখন কাজ শেষ করে ফেলবেন তখন বলবেন ইফেক্টিভ একটা পদ্ধতি দিয়েছিলেন স্যার। এখন বাংলা নিয়ে কথা বলবো। এখন বাংলাতে যে বিষয়গুলো আছে এখানে বলছি কি, সাহিত্য এবং ব্যাকরণ, রিটেন এবং প্রিলি কিভাবে আগাবেন। দেখেন, এখানে প্রথমে আসেন ব্যাকরণ, তারপরে হচ্ছে সাহিত্য। এখানে ব্যাকরণে মাত্র 15 নাম্বার, সাহিত্যে 20 নাম্বার। এখানে ব্যাকরণে হচ্ছে 30 নাম্বার, সাহিত্য হচ্ছে 30 নাম্বার। পাশাপাশি লিখি, সাহিত্য হচ্ছে কত নাম্বার? 30 নাম্বার। বাকি জিনিসগুলো কিন্তু রাইটিং, লিখনি বা লিখন। দেখেন, ব্যাকরণের মধ্যে আমি স্পেসিফিক করে বলবো, এখানে কিছু বিষয়ে আপনাকে সচেতন হতে হবে। ব্যাকরণে কিছু বিষয় আছে ইংরেজির মতোই, আমি একবারে লিখে দেখাচ্ছি। ব্যাকরণে এখানে কিছু বিষয় আছে, শব্দ গঠন, তারপরে হচ্ছে বানান, তারপরে হচ্ছে শুদ্ধিকরণ, তারপরে হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে যেটা মুখস্থ বাগধারা, অর্থাৎ প্রবচনের নিহিতার্থ লেখা।
এই জিনিসটাও কিন্তু ব্যাকরণ পড়ার সময় আমরা প্রিলিতে প্রস্তুতি নিয়ে ফেলতে পারি। এই বিষয়গুলো রিটেনে এখান থেকে 30 মার্কসের আপনাকে অ্যান্সার করতে হবে। তাহলে প্রিলির ব্যাকরণটাকে অ্যান্সার করার সময় মানে প্রিলির ব্যাকরণের প্রস্তুতিটা নেওয়ার সময়, যেমন ধরেন বানান, তাহলে বানানের ক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে প্রিলিমিনারিতে প্রিপারেশন নিতে দেখি। মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট যেটা করে গাইড নেয়, গাইড থেকে বিগত বছরের বানানগুলো, শুদ্ধ বানানের প্রশ্নগুলো অনুশীলন করে, অনেক পরিশ্রম করে। এত পরিশ্রম না করে বানানের নিয়মগুলো, যে কয়টা নিয়ম আছে একেবারে বানানের নিয়ম বলতে নর্তবিধান সত্যবিধান সহ বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের যে সকল নিয়মগুলো আছে সব মিলিয়ে 2 পৃষ্ঠা। এই 2 পৃষ্ঠা কিন্তু মনে রাখবার জন্য একটু পরিশ্রমের দরকার আছে। তাহলে এই জিনিসগুলোকে এমনভাবে শিখবেন যেন ওটা পরীক্ষায়, রিটেন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে বানান থেকে প্রশ্ন আসবে মাস্ট। বানান থেকে, অর্থাৎ বানান থেকে একেবারে রচনামূলক প্রশ্ন আসতে দেখেছি আমরা। অর্থাৎ তৎসম বানানের 5টি নিয়ম লিখুন উদাহরণ সহ, অতৎসম বানানের 5টি নিয়ম লিখুন উদাহরণ সহ, অথবা কতগুলো শব্দ আসবে শব্দগুলো বানানগুলো শুদ্ধ করে লেখা। আর শুদ্ধিকরণের মধ্যে ব্যাকরণের বিভিন্ন অশুদ্ধি থাকবে, শুদ্ধ করে লিখতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু প্রিলিতেও আছে। তাহলে এই যে কয়েকটা আইটেম লিখলাম, এই আইটেমগুলো অন্তত একটা কাজ করবেন, প্রিলিমিনারি প্রিপারেশন নেওয়ার সময় রিটেনের বিগত বছরের ব্যাকরণের প্রশ্নগুলো কালেক্ট করবেন, এবং যে কয়টা রিটেনে আসবে ওই কয়টাকে এমন একেবারে লিখে লিখে প্রিপারেশন নেন। একটা প্রয়োজন একটা নোট তৈরি করেন, এখন আমরা অনেকে আছি সমাস থেকে 1 নাম্বার বা 2 নাম্বারের প্রশ্ন আসবে, সমাসের জন্যই আমার 2 সপ্তাহ শেষ। এভাবে প্রিপারেশন নিলে আপনি আগাতে পারবেন না। প্রিপারেশন হতে হবে অলরাউন্ড, গোছানো। তো সমাস বিষয়টা কিন্তু এখানে চলে আসে, অর্থাৎ আমরা সন্ধি, সমাস, কারক, এই সমস্ত বিষয়গুলো কিন্তু শব্দ গঠনের অন্তর্ভুক্ত। তাহলে পরে রিটেনে পরীক্ষায় লিখতে পারেন, উত্তর করতে পারার মতো করে জিনিসগুলোকে প্রিপারেশন নেবেন। কম কথাই বললাম, অনেক লম্বা না করে। তাহলে রিটেন পরীক্ষায় আসবে এমন আইটেমগুলোকে ব্যাকরণ পড়ার সময়, যেগুলো মুখস্থ না, যেমন মুখস্থ অনেক বিষয়ে থাকবে, একেবারে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপর হচ্ছে এই বিশেষ করে ধ্বনি রিলেটেড প্রশ্নগুলো, বর্ণ ধ্বনি রিলেটেড প্রশ্নগুলো, ইভেন শব্দ রিলেটেড অনেক প্রশ্ন আছে যেগুলো প্রিলিতে আলাদা করে পড়তে হবে, যেমন সন্ধি এবং সমাস, এগুলা ক্লিয়ার করে প্রস্তুতি নিতে হবে। কিন্তু যে সমস্ত জিনিস রিটেনে আসবে, আমি নাম ধরে লিখলাম, এর বাইরে না। এই বিষয়গুলো আলাদা করে একটা আলাদা খাতা নিয়ে নোট করে পড়বেন, যেন এই জিনিসটা প্রিলির আগে রিভাইজ করে এখান থেকে প্রশ্ন আসলে আপনি অ্যান্সার করতে পারবেন, আবার রিটেনেও জিনিসটাকে কাজে লাগাতে পারবেন। সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্যে এখানে 20 নাম্বার, এখানে হচ্ছে 30 নাম্বার। এখানে 30 নাম্বারের যে প্রশ্ন, এই 30 মার্কসের প্রশ্ন কিন্তু আগে আসতো এমনভাবে আসছে 10টা প্রশ্ন 3 নাম্বার করে 30 নাম্বার, এভাবেও আসতে দেখেছি। আবার গত পরীক্ষায় আমরা দেখেছি 5টা প্রশ্ন 6 নাম্বার করে 30 মার্কস, এভাবেও আসছে। এভাবে কিন্তু প্রশ্ন আসলে আসাটা ঝামেলার। এক্ষেত্রে একটা কাজ করবেন, এক্ষেত্রে সাহিত্যের প্রিপারেশনটা, বাংলার ক্ষেত্রে সাহিত্য একটু বলি, বাংলা সাহিত্য, এবং এটা কিন্তু রিটেন পরীক্ষায়ও স্টুডেন্টদেরকে ভোগায়, কমন পায় না। বাংলা সাহিত্যের যে সকল প্রশ্ন, তাহলে প্রিলিতে 20 নাম্বার, রিটেনে 30 মার্কস, তার মানে আপনার প্রিপারেশনটা কত নাম্বারের? 50 মার্কসের। এভাবে আপনাকে চিন্তা করতে হবে। এখানে মোটা দাগে এখানে বিষয় হচ্ছে, দেখেন, প্রাচীন যুগ, হ্যাঁ, তারপরে হচ্ছে মধ্যযুগ এবং আধুনিক যুগ। আচ্ছা, এখন প্রাচীন যুগে তেমন কিছু নাই, চর্যাপদ। এখন আপনি মুখস্থ, বিগত বছরের এমসিকিউগুলো মুখস্থ করার পাশাপাশি বিষয়টাকে রিটেন পরীক্ষায় চর্যাপদ, যেমন চর্যাপদের ভাষা নিয়ে একটা বিতর্ক আছে, আলো আদারি ভাষা বলা হয়, কেন বলা হয়, এই ধরনের প্রশ্ন রিটেন পরীক্ষায় আসছে। চর্যাপদ থেকে রিটেন পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে জিনিসগুলো শিখে নিলেন। তাহলে এখানে আমার পড়তে হবে লিখিত বিগত প্রশ্ন, লিখিত বিগত প্রশ্ন। আচ্ছা, আর মধ্যযুগের ক্ষেত্রেও একই রকম, লিখিত বিগত প্রশ্নাবলী, লিখিত বিগত প্রশ্নাবলী। আধুনিক যুগে একটু ঝামেলা আছে। আধুনিক যুগে এসে আপনার এখানে প্রথমে আমরা খেয়াল করব এইচএসসি বাংলা, ইন্টার সিলেবাসের যে সমস্ত বাংলার রাইটার গুলো আছে, এই রাইটার গুলোকে গুরুত্ব দিতে হবে, এবং প্রথমে এই রাইটার গুলো নিয়ে আপনি শিখে ফেলবেন।
ইন্টারমিডিয়েটের বাংলা বিশেষ করে এখন নতুন সিলেবাসের মধ্যে একটা পরিবর্তন আসছে, এবং গত সরকারের আমলে গত সময়ে কিছু রাইটার যেগুলো একটু ডানপন্থী টাইপের কিছু লেখক থেকে তেমন প্রশ্ন আসতো না, ওই সকল লেখকের উপর গুরুত্ব দিতে হবে। যেমন ধরেন এরকম কিছু লেখক হচ্ছে, যেমন ধরেন আমি লিখলাম কায়কোবাদ, যদিও কায়কোবাদ মানে কাজেমাল কুরাইশি, ইনি একজন লেখক, আগের বিসিএস এ প্রশ্ন আসতো। তারপরে ধরেন আমি লিখলাম আল মাহমুদ ফররুখ আহমদ আহসান হাবিব প্রমুখ। অর্থাৎ আমি এখানে সবগুলো লিখছি ওরকম না, ক্লাসে এইগুলো জিনিসগুলো দেখানোর কথা, আমি জাস্ট একটা ইঙ্গিত দিলাম। তাহলে কথাকে অনেক বেশি অনেক কথা বলার আছে, অনেক কিছু বললাম এরকম না, কথাগুলো মাপা। এখানে কথা হচ্ছে বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের এখানে প্রিলিমিনারিতে এখান থেকে 2 নাম্বার, এখান থেকে 3 নাম্বার, এভাবে কিন্তু একটা বন্টন দেখানো হয়, কিন্তু এটা সবসময় মেনে চলা হয় না। প্রাচীন যুগ, মধ্যযুগ, যেমন মধ্যযুগে রোমান্টিক প্রণয় প্রকার এবং মুসলমানদের অবদানগুলোকে একটু গুরুত্ব দিবেন এই সময়ে এসে, প্রেক্ষাপট বুঝে প্রস্তুতিটা নিতে হবে। তারপরে আধুনিক যুগে এসে আধুনিক যুগের যে বিষয়, আধুনিক যুগের প্রাইমারিলি আধুনিক যুগের যে বিকাশের যে উদ্ভবের যে বিষয়, বাংলা গদ্যের যে সূচনা নিয়ে আধুনিক যুগটা শুরু হয়েছে, ওই জায়গাটা নিয়ে বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে শুরু করে, হ্যাঁ, এই যে এই ইতিহাসগুলো নিয়ে একটা ধারণা রাখবেন। তারপরে আধুনিক বাংলা সাহিত্য, তা আধুনিক বাংলা সাহিত্যের মধ্যে এখানে কথা সাহিত্য, নাটক, কবিতা, বিভিন্ন অঙ্গনের এখানে অনেকগুলো লেখক থাকবে। এখন অনেক লেখকের মধ্যে সবসময় এক বহুল প্রচলিত একটা কথা আছে 11 জন। এই 11 জনের মধ্যে কাউকে কম গুরুত্ব দেওয়া যাবে না। 11 জনের মধ্যে কিন্তু এখানে ফররুখ আহমদ, হ্যাঁ, 11 জন লাগবে। পাশাপাশি আমি একটা জিনিস সংযুক্ত করেছি, ওটা হচ্ছে এই ইন্টারমিডিয়েট সিলেবাসের বাংলা লেখকগুলো। এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আমি দেখিয়েছিলাম সবকটি। যেমন এই রিটেন পরীক্ষায় সাহিত্য সমালোচনা লিখতে হয়, এবং রিটেন পরীক্ষায় এমন কতগুলো প্রশ্ন আসছে, যেমন কবি নজরুলের বিদ্রোহী কবিতায় ব্যবহৃত পৌরাণিক অনুষঙ্গগুলো লিখুন। তাহলে এই যে বিদ্রোহী কবিতা নিয়ে প্রশ্ন আসছে, বিদ্রোহী কবিতা কিন্তু ইন্টারমিডিয়েট সিলেবাসে আছে, এই ধরনের কিছু বিষয়। অর্থাৎ ওই ভিডিওতে আমি এক্সপ্লেইন করেছি কিভাবে রিটেন পরীক্ষার টোটাল প্রশ্নটা ইন্টার সিলেবাস বেসড হয়েছে। এখানে স্টুডেন্টরা এই বিষয়গুলো না বুঝে আন্দাজে ব্লাইন্ডলি একটা গাইড নিয়ে গাইডের উপরে গাইড মুখস্থ, বাংলার মতো একটা বিষয়ও যদি আপনি মুখস্থ বিদ্যার উপর নির্ভর করেন, জিনিসগুলো তো পড়লেই মনে থাকে। তো এই হচ্ছে জটিল একটা জায়গার সমাধান। অর্থাৎ বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রিলি প্লাস রিটেন, এক্ষেত্রে আমি জাস্ট এখানে কি কি পড়বেন এইগুলো নিয়ে ইঙ্গিত দেওয়ার পাশাপাশি একটা পরামর্শ দিব। পরামর্শ হচ্ছে সাহিত্যের জন্য নোট করা একটা লম্বা কাজ হয়ে যাবে, কারণ বাংলা সাহিত্যের জন্য নোট করার তেমন কিছু নাই। সাপোর্টিং বই যেটা নিয়ে পড়বেন, ওই বইয়ের মধ্যে দাগিয়ে দাগিয়ে সামারি করে নিতে পারেন, এটুকু। এখন বাংলা সাহিত্যের ক্ষেত্রে অবশ্যই আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে লিখিত প্রশ্নগুলো সমাধান করা। লিখিত পরীক্ষায় যে সমস্ত সাহিত্যের প্রশ্ন আসে, পাশাপাশি তাহলে এখানে কি কি জিনিস দিলাম, এই লিখিত প্রশ্ন সমাধান করা, তারপরে হচ্ছে এইচএসসি বাংলা সিলেবাস না, শুধু এইচএসসি বইতে যে সমস্ত রাইটার আছে সবগুলো। এখন নতুন বইটা নেবেন, প্রয়োজনে একটু বিনিয়োগ করেন, নতুন একটা সরকারি বই এখন আসছে এর মধ্যে গত সপ্তাহে, ওটা নেবেন। এরপরে হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে ডানপন্থী যে সমস্ত সাহিত্যিকরা আছে ওদের উপরে একটু গুরুত্ব দিবেন, যারা বিভিন্ন সময়ে তাদের অনেক বেশি প্রমিনেন্ট রাইটার হওয়া সত্ত্বেও পলিটিক্যাল ইডিওলজিক্যাল কতগুলো বিষয় থাকে, তাদের থেকে গত সরকারের সময়ে প্রশ্ন আসে নাই, কিন্তু এখন অনেক বেশি প্রাসঙ্গিক। তাহলে স্যার বাংলাতে গ্রামার এবং গ্রামারের ক্ষেত্রে বললাম, সাহিত্যের ক্ষেত্রে বললাম, তাহলে বাংলার কি রাইটিং গুলো নিয়ে যেমন সাহিত্য সমালোচনা, সেই জন্য বাংলা সাহিত্যের বিশাল বিশাল বই পড়া, এগুলো সময় নেই। এখানে খুব যখন রিটেন পরীক্ষা দিবেন ওই জিনিসগুলো ইজিলি আমরা গুছিয়ে দিব। তো বাংলার ক্ষেত্রে এরপরে যে সমস্ত রাইটিং বেসড প্রশ্ন আসে ওগুলো নিয়ে তেমন জটিলতা নেই।
এখন আমরা এর পরের বিষয়টাতে যাই, আরেকটা বিষয় নিয়ে বলি। আজকে এই বিষয়টা নিয়ে আমি শেষ করব, পরের লাইভে অন্য একটা বিষয় নিয়ে কথা বলব। বাংলাদেশ বিষয়ে বলি। এই বিষয়টা জটিল এবং বিসিএস প্রার্থীরা এখন এই সময়ে সাফার করবে এই বিষয়টাতে, বাংলা ইংরেজির চেয়েও এখানে বেশি সাফার করবে। কারণ হচ্ছে যারা এখন প্রার্থী আছেন তাদের হাতে যে সকল বই আছে, এই বইগুলো কিন্তু সবগুলো বিগত সরকারের বিগত সময়ের প্রেক্ষিতে রচিত। এখন একটা বড় ধরনের প্রেক্ষাপটের পরিবর্তন চলে আসছে। এখন আপনাকে পড়ার ঢং মেজাজ অনেক চেঞ্জ করে ফেলতে হবে। বাংলাদেশ বিষয়াবলীটা এখানে, যেখানে আমরা ইংরেজির ক্ষেত্রে আমি বলেছিলাম প্রিলি প্রিপারেশন নেওয়ার সময় রিটেন প্রশ্ন দেখেন, বাংলার ক্ষেত্রে রিটেনের বাংলা সাহিত্যের প্রশ্নগুলো দেখেন। বাংলাদেশ বিষয়াবলীতে বিগত বছরের প্রশ্ন দেখার কোনো কাজ নাই এখন। কেন? এখানে দেখেন, এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে হচ্ছে 30 মার্কস, এখানে হচ্ছে 200 মার্কস। এখানে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই পত্রিকা পড়া, এটা একেবারে ফরজ, অ্যাবসলিউটলি। এটা পত্রিকা পড়ার উপরে নির্ভর করবে আপনি এই জায়গায় ভালো করবেন কি খারাপ করবেন। এখানে বেশিরভাগ বিষয় আসবে খুব কন্টেম্পোরারি। বাংলাদেশ বিষয়গুলিতে রিটেনের প্রশ্নগুলো করা হয় হিস্ট্রিক্যাল বিষয়গুলোর সাথে কানেক্ট করে কন্টেম্পোরারি ইস্যুকে হাইলাইট করা হয়। যেমন ধরেন বাংলাদেশের জনসংখ্যা, তাহলে বাংলাদেশের জনসংখ্যার অর্থাৎ তার যে প্রাচীনকাল থেকে আমাদের দেশের মানুষের আচরণ সম্পর্কে লিখতে গেলে বলা হচ্ছে, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই টাইপের। যেমন এখন যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ওই বিষয়গুলোতে এখানে আসবে ইতিহাস, এখানে আসবে বাংলাদেশের গুরুত্ব পাবে অর্থনীতি, এখানে হচ্ছে সরকার ব্যবস্থা, বিপ্লব, তারপরে হচ্ছে সরকার ব্যবস্থার ভিতরে সংবিধানকেও আপনি অন্তর্ভুক্ত করেন। তারপরে হচ্ছে বাংলাদেশের সম্পদের সাথে আমি অর্থনীতিকে একটু আলাদা করে দেখাচ্ছি, বই পুস্তকেও আলাদা করে দেখানো হয়েছে। এই বিষয়গুলোর উপরে কন্টেম্পোরারি ধারণা নিতে হবে। প্রিলিতে অনেক সাফার করার কিছু নেই, প্রিলিতে বেসিক জায়গা থেকে প্রশ্ন চলে আসবে, সাম্প্রতিক কিছু প্রশ্ন আসবে যেগুলো এখানে আমি বলবো। কিন্তু রিটেন পরীক্ষার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে, এখানে এই বিষয়ে ভালো করার জন্য আপনার একটা বেসিক অর্জন করতে হবে। এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অনেকে এই বইগুলো পড়া প্রয়োজন মনে করে না, কিন্তু যারা সিরিয়াস তারা অবশ্যই এই কাজগুলো করবে। তারপরে হচ্ছে নবম দশম শ্রেণীর ইতিহাস, তারপরে ইন্টারের পৌরনীতি। আল্লাহর ওয়াস্তে শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন নির্ভর কোন একটা গাইডের উপরে নির্ভর করে প্রস্তুতিটাকে ওই জায়গায় কনফাইন্ড রাখবেন না। আপনার প্রিপারেশনটা হবে এই টেক্সটগুলো পড়তে হবে, এই টেক্সটগুলো পড়তে হবে প্লাস পত্রিকা। কারণ এখানে এমনভাবে প্রশ্নগুলো সেট করা হবে যে প্রশ্নগুলো এই সমসাময়িক সময়ে পত্রিকায় আলোচিত হচ্ছে। যেমন ধরেন 2024 বিপ্লব, হ্যাঁ, প্রশ্ন আমি এখন লিখে দিচ্ছি, এগুলো আসবে, আপনি রেকর্ড থাকবে, রিটেন পরীক্ষার পরে মিলাই নিয়ে। বিপ্লব নিয়ে প্রশ্ন আসবে, সংস্কার নিয়ে প্রশ্ন আসবে, অর্থনীতি নিয়ে প্রশ্ন আসবে, সম্পদের ক্ষেত্রে এখানে জ্বালানি, হ্যাঁ, তারপরে হচ্ছে এরকম বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসবে। এখানে প্রশ্ন আসবে বাংলাদেশের এই সম্পদ, জ্বালানি, পরিবেশ, ঠিক আছে, ছবি তুলে রাখেন এখান থেকে। তাহলে এই বিষয়গুলো, তাহলে এগুলো কি স্যার প্রিলিতে আসবে বলছেন? প্রিলিতে তো এখান থেকে প্রশ্ন আসবেই, এখানে তো এটা তো সাধারণ জ্ঞান, এখানে তো আমি এই প্রশ্ন আসবে প্রশ্ন নিয়ে কথা বলছি না। রিটেনের জন্য নিজেকে কিভাবে ফিট করবেন, বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে বিষয় কিন্তু রিটেন পরীক্ষায় 200 নম্বরের পাশাপাশি বাংলাদেশ বিষয়াবলীতে যা পড়বেন তা বাংলা রচনা, ইংরেজি রচনাতে এখান থেকে তথ্য ব্যবহার করা লাগবে, ওখানে 100 নম্বর।
আবার ভাইভা পরীক্ষায় একমাত্র সাবজেক্ট, আপনি যে সাবজেক্ট থেকেই পাস করে আসেন না কেন, ভাইভাতে আপনাকে প্রশ্ন করবে বাংলাদেশ থেকেই। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন হবে এই জায়গা থেকে, অলমোস্ট প্রায় 99% হতে পারে, 100% হতে পারে অনেকের ক্ষেত্রে। এই জন্য এই বিষয়গুলোকে আপনি জাস্ট কিছু এই এক কথাই বা এক বাক্যে সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং উত্তরের মুখস্থ করার মধ্যে যদি সীমাবদ্ধ রাখেন নিজের প্রিপারেশনটা, তাহলে ইউ আর কিলিং ইয়োরসেলফ, শেষ করে দিচ্ছেন। এর জন্য আপনার কি কি লাগবে, এই বিষয়গুলো নিয়ে পত্রিকায় যখন কোনো কলাম আসবে, কোনো আর্টিকেল আসবে, এগুলো জোগাড় করে রাখবেন, এগুলো পড়ে ফেলবেন, ছট করে জমিয়ে রাখবেন না। রিটেনের জন্য এই কাজ এখন লাগবে। তাহলে স্যার আমি প্রিপারেশন নিচ্ছি, এমসিকিউ পড়ে কোচিং এর মডেল টেস্ট দেওয়ার জন্য, কোচিং এর যে সাপ্তাহিক সিলেবাস থাকে ওটা শেষ করার জন্যই আমি নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে দুনিয়াদারি ছেড়ে দিয়ে শেষ করতে পারছি না আবার পত্রিকা পড়ার সময়। আমি আবারও বলছি, আপনার কাছে 12 ঘন্টা সময় আছে, 12 ঘন্টা সময়ের মধ্যে কমপক্ষে 2 ঘন্টা সময় আপনার লাগবে, যেগুলো এই সমস্ত কাজ করবেন, পত্রিকাটা পড়ে নেবেন। বুঝতে পারছি? তাহলে এই জিনিসগুলো, তাহলে একজন যারা ইভেন যারা মনে করেন 43-এ 1 তারিখে জয়েন করবে, ওখানে অনেক ক্যাডার, যিনি অনেক ভালো ক্যাডার পেয়েছেন, তার কাছেও আমার এই কথাটা, একজন প্রিলি প্রার্থীকে কমপক্ষে 2 ঘন্টা সময় রেখে আলাদা করে এক্সট্রা কিছু পড়ার পরামর্শ দিচ্ছি। এই কথাটা বিদঘুটে মনে হতে পারে, অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা এখানে নয়। ব্যাপারটা হচ্ছে এই ব্যাচের প্রার্থীরা রিটেনের জন্য পড়ার সময় পাবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে, এখন এই বই থেকে পড়ার চেয়েও কন্টেম্পোরারি ইস্যুগুলোর উপরে সবচেয়ে বেশি ফোকাস থাকবে প্রশ্নের মধ্যে। ইতিমধ্যে জুডিশিয়ারি রিটেন পরীক্ষা যেটা গেছে কিছুদিন আগে, তারপরে হচ্ছে ইভেন আরো যারা এই যে গতকাল বা পরশুদিন পুলিশ সাব ইন্সপেক্টর রিটেন পরীক্ষা যেটা গেছে, প্রশ্নগুলো এই সরকার বা এই সময়কারের কর্তৃপক্ষ কি টাইপের করে প্রশ্নগুলো সেট করছে, এগুলো দেখেই কিন্তু অনুমান করা যায়। এই জন্য পরামর্শ হবে এখানে কিন্তু রিট, আবারও বলছি, বাংলাতে প্রিভিয়াস দেখেন, ইংরেজিতে প্রিভিয়াস দেখেন। এখানে কিন্তু আমি কোনো প্রিভিয়াস কোয়েশ্চেন দেখতে বলিনি, আমি আপনাকে বলছি সিলেবাসটা দেখবেন, বাংলাদেশ বিষয়াবলীর সিলেবাস দেখবেন। এখানে সিলেবাস কিন্তু প্রিলি রিটেন অলমোস্ট প্রায় একই বিষয়গুলো। এখানে অবশ্যই এই টেক্সট বইগুলো পড়বেন, মিনিমাম আরো অনেক সাপোর্টিং বই যদি কেউ পড়তে পারেন ভালো, মিনিমাম এই টেক্সট বইগুলো পড়া লাগবে। আর পত্রিকা থেকে এই বিষয়ের কোনো আর্টিকেল পাওয়ার সাথে সাথে এই আর্টিকেলটা পড়ে নেবেন। এখন প্রস্তুতির ক্ষেত্রে বিষয়ভিত্তিক কিভাবে গোছাবেন তা বিষয়ভিত্তিক পরামর্শের বিষয়। তো আজকে আমরা 3টা বিষয় নিয়ে কথা বললাম। একটা বিষয় হচ্ছে বাংলা, একটা বিষয় হচ্ছে ইংরেজি, আর একটা বিষয় হচ্ছে গণিত। তাহলে এখানে একটা খাতা রাখবেন ব্যাকরণের জন্য, সাহিত্যের জন্য রাখতেও পারেন, নাও রাখতে পারেন। ইংরেজিতে এখানে কমপক্ষে 2টি খাতা রাখতে হবে, এবং এখানে অবশ্যই নিয়মিত পত্রিকা পড়া। হ্যাঁ, তো এক্ষেত্রে একটা ইংরেজি পত্রিকা পড়ার উপরে বেশি গুরুত্ব দিয়েছি। বাংলা পত্রিকা পড়ে বাংলা থেকে ইংরেজি লেখা, ওটার উপরে আমি অত গুরুত্ব দিই নাই, কারণ এই কাজটা করলে ওটা হবে, ওটা হবে। তারপরে হচ্ছে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলেছি, ওটা হচ্ছে কি বাংলাদেশ। এক্ষেত্রে প্রিলি প্লাস রিটেন মিলানোর ক্ষেত্রে বিগত প্রশ্ন নয়, এখানে খাতা রাখার কথাও আমি বলি নাই। এখানে আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে পত্রিকা পড়বেন, যে বিষয়গুলো নিয়ে লিখেছি। আর এখানে একটা কথা বলেছি, সেটা হচ্ছে টেক্সট বইগুলো অবশ্যই পড়ে নেবেন, যে কয়েকটা টেক্সট বইয়ের নাম লিখেছি। পাশাপাশি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে বিগত প্রিলির এখানে বিগত প্রিলির প্রশ্ন এবং নন ক্যাডার পরীক্ষার প্রশ্ন, এগুলোর উপরে বেশি করে রিভাইজ করবেন। এখান থেকে দেখা যাবে 30টা প্রশ্নের মধ্যে দেখা যাবে আপনি প্রায় 24 থেকে 25টা প্রশ্নই অনেক ক্ষেত্রেই অলমোস্ট এখান থেকে চলে আসবে, সাম্প্রতিক প্রশ্নগুলো ছাড়া। এই জন্য এক্ষেত্রে টেক্সট বইটা পড়বেন, বিগত বছরের প্রশ্ন পড়লে ওটা মনে থাকার জন্য। টেক্সট বই পড়বেন রিটেনের ভিত্তি তৈরি হওয়ার জন্য। টেক্সট বই পড়বেন অনেক পড়াশোনা করার পরে পরীক্ষার হলে কনফিউশন আসলে কনফিউশনগুলো দূর করার জন্য টেক্সট বই পড়বেন। পত্রিকা পড়বেন রিটেনের ভিত্তি হওয়ার জন্য।